খুব ভালো করে শুনবেন। এখানে বেশ কিছু প্রবলেম আছে, হ্যাঁ, বেশ কিছু প্রবলেম আছে এই সিভিতে, যেটা আপনারা অনেকেই জানেন না, অনেকে ভুল করে ফেলেন। এই জন্য প্রত্যেকটা কথা খুব ভালো করে শুনবেন। প্রথম ব্যাপারটা হচ্ছে এরকম আপনাদের প্রশ্ন আসে, আমি প্রশ্নটা একটু বলি। সাপোজ ইউ আর রহিম অথবা রহিমা অফ, এটা একটা তার ঠিকানা মুরাদনগর কুমিল্লা, অ্যান্ড ইউ হ্যাভ পাসড MBA from Dhaka University. Now write a CV with a cover letter for the post of senior officer to the head of the HR. Sonali Bank, Dhaka. তারপরে your CV should not exit one page. এই যে your CV should not exit one page, এই কথাটা অনেকে বুঝতে সমস্যা। সেটা হচ্ছে সিভি হবে মোট 2 পৃষ্ঠা। ভালো করে বুঝলেন, সিভি হবে মোট 2 পৃষ্ঠা। তার মধ্যে একটাকে বলা হয় সিভি আর একটাকে বলা হয় কভার লেটার। তো আপনারা যেটা করবেন, ধরেন আমরা যদি এটাকে ছোট করি, দেখেন 2টা পৃষ্ঠা হয়েছে। আমরা যদি, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে বাম পৃষ্ঠা যেটা দেখতেছেন, আপনাদের খাতার যে ব্যাক পেজ যেটাকে বলে বাম পৃষ্ঠায় আপনারা সিভিটা লিখবেন, এই কভার লেটারটা লিখবেন বাম পৃষ্ঠায়। এইটা হচ্ছে কভার লেটার, যেটা যে আমি একটু বড় করে দেখাই এবার আপনাদের। এই যে এইটাকে বলা হয় হচ্ছে কভার লেটার। আর এই যে সিভি যেটা, এটা আমি দ্বিতীয় পৃষ্ঠায় দিয়ে দিলাম আপনাদের বোঝার জন্য। এইটাকে বলা হয় সিভি, মানে আপনার কারিকুলাম ভিটা বা আপনার ঠিকানা, আপনার নাম, বাপের নাম, মার নাম, সব এগুলাকে বলা হয় সিভি। আর সিভি লেখার আগে যেটা লিখতে হয় সেটার নাম হচ্ছে কভার লেটার। তো এই কভার লেটারটা আপনারা লিখবেন বাম পাশে, মানে বাম পৃষ্ঠায়, আর এই সিভিটা লিখবেন হচ্ছে ডান পৃষ্ঠায়। অর্থাৎ মোট সিভি হবে 2 পৃষ্ঠা মিলে। অনেকেই চিন্তা করে কি যে এখানে যেহেতু 1 পেজ লেখা আছে, তার মানে আপনাকে মনে হয় 1 পৃষ্ঠায় লিখতে হবে, একটার মধ্যেই সব শেষ করতে হবে। ব্যাপারটা আসলে তা না। কভার লেটারটা লিখবেন বাম পৃষ্ঠায় আর সিভিটা লিখবেন হচ্ছে ডান পৃষ্ঠায়। এই ব্যাপার নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। গুড। এবার দেখেন, এবার দ্বিতীয় কথা আসেন। দ্বিতীয় কথাটা হচ্ছে আমরা যে এই যে এখানে যে তারিখটা দিবেন, এটা খুব সেনসিটিভ তারিখ। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে, যেদিন পরীক্ষা দেয় সেই দিনকার তারিখটা এই জায়গাতে দিয়ে দেয়। এইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ভুল। যেদিন পরীক্ষা দিবেন আপনি সেদিনকার তারিখ দিতে পারবেন না, অথবা সেদিনকার তারিখ দিলেও আরেকটা জায়গাতে আপনাকে এটা বিবেচনায় আনতে হবে। সেটা হচ্ছে এই যে ভিতরে দেখেন একটা তারিখ দেওয়া আছে, in response to your advertisement in the Daily Nation on 20 May 2023 for the post of senior officer. এইখানে একটা তারিখ দেওয়া থাকবে। এই তারিখটা হচ্ছে আপনার পোস্টেও দেওয়া থাকতে পারে অথবা পোস্টে দেওয়া নাও থাকতে পারে, আপনাকে দিয়ে নিতে হবে। মানে এই যে পত্রিকাতে স্বাভাবিকভাবে চাকরির অ্যাপ্লিকেশন তখনই করা হয় যখন হচ্ছে কোনো পত্রিকাতে একটা বিজ্ঞপ্তি আসে। তো সেই বিজ্ঞপ্তিটা একটা নির্দিষ্ট তারিখে প্রকাশ হয়, সেই তারিখটা মূলত এখানে দেওয়া হয়। আপনি এই তারিখটা ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন যদি পোস্টের তারিখ দেওয়া না থাকে। এই তারিখটা হচ্ছে আপনার যেদিন কি পত্রিকাতে বিজ্ঞপ্তিটা আসছে সেদিনকার তারিখ, ঠিক আছে? তো আপনি যেদিন পত্রিকাতে আপনার বিজ্ঞপ্তিটা দিবেন, এইখানে যে তারিখটা দিবেন, সেই তারিখের 4-5 দিন পরের তারিখ, 4-5 দিন পরের তারিখ দিবেন। এইটা একটু চিন্তা করে দিবেন। ধরেন এইখানে আপনি 20 তারিখ দিলেন আর এই জায়গাতে ধরেন আপনি 18 তারিখ দিয়ে ফেলছেন, তাহলে কিন্তু আপনি বিজ্ঞপ্তি প্রকাশের আগেই আপনি অ্যাপ্লিকেশন করা শুরু করছেন। এই জন্য এই তারিখটা খুব ভালো করে মনে রাখবেন। এখানে যে তারিখটা ব্যবহার করবেন, এখানে তার 3-4 দিন বা 4-5 দিন পরের তারিখটা এই জায়গায় ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে এই তারিখটা এবং এই তারিখটা, এই দুটো বুঝছেন? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এইবার নেক্সট আসেন। এইখানে দেখেন এই জায়গাতে আমি একটু বাংলায় লিখে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এই জায়গাতে মূলত হবে হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের পদবি, প্রতিষ্ঠান প্রধানের পদবি, ঠিক আছে? তো এই পদবিটা আমরা এখানে দেখেন লেখা আছে, আপনাকে অনেক সময় বলে দেওয়া হবে যে এই যে রাইট এ সিভি, এই লাইনটা দেখেন, রাইট এ সিভি উইথ এ কভার লেটার ফর দ্য পোস্ট অফ সিনিয়র অফিসার। কার কাছে লিখবেন? টু দ্য হেড অফ দ্য HR। এখানে বলে দেওয়া হয়েছে কার কাছে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। যদি এখানে বলে দেওয়া হয় যে এখানে থাকতে পারে হচ্ছে দ্য প্রিন্সিপাল থাকতে পারে, দি হেডমাস্টার থাকতে পারে, দি জেনারেল ম্যানেজার থাকতে পারে, তারপর দি হেড অফ দ্য HR থাকতে পারে, অর্থাৎ কার বরাবর আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সেই পদবিটা এখানে দেওয়া থাকতে পারে। যদি এখানে সেই পদবিটা দেওয়া থাকে তাহলে সেই পদবিটা মূলত আপনি এই জায়গায় ব্যবহার করবেন, মানে দির পরে ব্যবহার করবেন। আর যদি এখানে কোনো পদবি দেওয়া না থাকে তাহলে আপনি চিন্তা করবেন, যদি আপনি কোনো স্কুলের মানে মনে করেন শিক্ষক হিসাবে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন, তাহলে স্কুল হলে এখানে দিবেন দি হেডমাস্টার, যদি কলেজ হয় তাহলে এখানে দিবেন দি প্রিন্সিপাল, তারপরে যদি অন্যান্য কোনো কোম্পানি হয় তাহলে কিন্তু তখন দিবেন আপনি হচ্ছে দি জেনারেল ম্যানেজার। আমি কয়েকটা পদবি আপনাদের এখানে লিখে দিচ্ছি, একটু চিন্তা করে দিবেন। যদি এখানে
আপনি যার বরাবর অ্যাপ্লিকেশন করবেন তার পদবি যদি এখানে দেওয়া থাকে বা বলে দেওয়া হয় কার কাছে লিখবেন, তখন সেটা দিবেন। আর সেটা যদি না হয় তাহলে আপনি চিন্তা করে দিবেন। যদি স্কুলে অ্যাপ্লিকেশন করেন তাহলে হেডমাস্টার দিবেন, কলেজের টিচার বা প্রভাষক হিসাবে হলে দি প্রিন্সিপাল দিবেন, অন্যান্য কোম্পানির ক্ষেত্রে দি জেনারেল ম্যানেজার অথবা দি হেড অফ দ্য এইচআর, এই দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া যাবে। আচ্ছা, এরপরে দিবেন হচ্ছে ওই প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই প্রতিষ্ঠানের নাম দিবেন। এখানে আপনাদের নাম দেওয়া থাকতে পারে, এই যে পোস্টের মধ্যে আপনার প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকতে পারে। যদি প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে তাহলে সেই নামটা ব্যবহার করবেন। যদি প্রতিষ্ঠানের নাম দেওয়া না থাকে তাহলে ওই রিলেটেড যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিবেন। যেহেতু এখানে কি বলা হয়েছে দেখেন প্রশ্নে, সোনালী ব্যাংক, এখানে সোনালী ব্যাংক বলা হয়েছে, ঠিক আছে। এমনি এখানে বলা হয়তো যে ইন এ ব্যাংক, জাস্ট এটুকু লেখা থাকতে পারতো, সোনালী ব্যাংক না বলে বলা থাকতে পারো ইন এ ব্যাংক, ইন এ স্কুল, ইন এ কলেজ, ইন এ প্রাইভেট কোম্পানি, ইন এ কম্পিউটার ট্রেনিং সেন্টার, এরকম যে কোনো একটা প্রতিষ্ঠানের জাস্ট বলে দেওয়া হতো। সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা অনুযায়ী এখানে সেই প্রতিষ্ঠানের নাম দিবেন এবং সেই প্রতিষ্ঠানে তারপরে ঠিকানাটা ব্যবহার করবেন। ক্লিয়ার এই ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এইবার আসেন সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় লিখবেন পিয়ার ফর দ্য পোস্ট অফ, এইখানে এই সিনিয়র অফিসার, এইখানে দেখবেন পিয়ার ফর দ্য পোস্ট অফ লেখা আছে, এই যে ফর দ্য পোস্ট অফ এই সিনিয়র অফিসার, এইখানে যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই পোস্টের নামটা এই জায়গায় ব্যবহার করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে লিখবেন ডিয়ার স্যার, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ইন দি ডেইলি নেশন। এখানে প্রশ্নে যদি কোনো পত্রিকার নাম দেওয়া থাকে তাহলে সেই পত্রিকার নামটা ব্যবহার করবেন। যদি প্রশ্নে কোনো পত্রিকার নাম দেওয়া না থাকে তাহলে আপনারা ইচ্ছা মতো এখানে একটা নাম দিবেন, যে কোনো একটা ইংলিশ পত্রিকার নাম দিবেন। দ্য ডেইলি নেশন আপনি ডেইলি নেশনে দিয়ে দিতে পারেন, অথবা দি অবজারভার, দি ডেইলি স্টার, এরকম দিয়ে দিবেন। এরপরে 120 মে 2003 এই তারিখটাও আপনারা ইচ্ছা মতো দিয়েন, আর এই তারিখের সাথে মিল করে আপনারা এই তারিখটা দিবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে ফর দ্য পোস্ট অফ সিনিয়র অফিসার, তো বললাম দি আই বেগ টু অফার মাইসেলফ। আচ্ছা, এই যে সিনিয়র অফিসার এইখানে যেটা দিবেন, এই যে পেয়ার ফর দ্য পোস্ট অফের পরে যা দিবেন এইখানেও পেয়ার, এই যে ফর দ্য পোস্ট অফের পরে তাই দিবেন। এরপর আই বেগ টু অফার মাইসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, মাই এডুকেশনাল কোয়ালিফিকেশনস অ্যান্ড আদার নেসেসারি পার্টিকুলার্স আর গিভেন বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন। জাস্ট এগুলো যেভাবে লিখে দিছি একদম হুবহু কপি করে দিবেন, একদম মুখস্থ লিখে দিবেন। মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গ্রান্ট মি ফর দ্য পোস্ট, একদম শেষ। তারপরে লিখবেন হচ্ছে ইউর ফেইথফুলি, এরপরে নাম ব্যবহার করবেন, দিয়ে স্বাক্ষর দিয়ে দিবেন। আচ্ছা, এখন বলেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এইবার আসেন নিচের কিছু জায়গা আছে, এই জায়গাতে কিছু সমস্যা আছে, একটু ভালো করে শুনবেন। প্রথমে এই যে কারিকুলাম ভিটা পুরোটা লিখতে পারেন, অথবা সিভিউ লিখতে পারেন, অথবা এর সাথে আপনারা চাইলে এই যে রেজুমি লিখতে পারেন, রেজুমি এটাও লিখতে পারেন। এবার দেখেন, তাহলে কারিকুলাম ভিটা অথবা সিভি লিখবেন, রেজুমি লেখা যায়, আপনাদের লেখার দরকার নাই, কারণ আপনাদের প্রশ্নে এখানে সিভি কথা লেখা থাকে, ঠিক আছে। এটা খেয়াল রাখবেন, যদি সিভি লেখা থাকে সিভি লিখবেন, যদি রেজুমি লেখা থাকে তাহলে রেজুমি লিখবেন, যেটা লেখা থাকবে সেটা লিখবেন। এরপরে নাম দিবেন আপনার প্রশ্নে, এই যে এখানে লেখা থাকবে নাম। প্রশ্নটা আরেকবার দেখাই, এই যে সাপোজ ইউ আর রহিম আর রহিমা, এরকম যদি কোনো নাম ব্যবহার করা হয় তাহলে সেই নামটাই ব্যবহার করবেন। আর এখানে যদি কোনো নাম দেওয়া না থাকে তাহলে আপনারা ইচ্ছা মতো আপনাদের একটা যে কোনো একটা নাম দিয়ে দিবেন, তবে নিজের নামটা নিজের পরিচয় দিবেন না, নিজের নাম ব্যবহার করবেন না। একটা নাম ব্যবহার করবেন, ইচ্ছা মতো একটা বাবার নাম ব্যবহার করবেন, ইচ্ছা মতো একটা মার নাম ব্যবহার করবেন। এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। এই প্রশ্নে দেখেন, প্রশ্নে একটা ঠিকানা দেওয়া আছে, প্রশ্নে হচ্ছে 10/12 মুরাদনগর কুমিল্লা। এইখানে যে ঠিকানাটা দেওয়া থাকবে আপনারা এই জায়গাতে ওই ঠিকানাটাই ব্যবহার করবেন প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায়। যদি প্রশ্নে কোনো ঠিকানা দেওয়া না থাকে তাহলে আপনারা ইচ্ছা মতো একটা ঠিকানা দিয়ে দিবেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেসও আপনি তাই দিবেন। এই জায়গাতে একটা মার্কিং কাটিং আছে, ডেট অফ বার্থ, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে আপনাদের প্রশ্নে অনেক সময় এই যে লেখা থাকে, এই কথাটা আমি প্রথমে লিখে দিছি, দেখেন এই যে লাস্ট ইয়ার, দিস ইয়ার, ইন 2020, এরকম দেখেন একটা সময় দেওয়া আছে। ধরেন এই যে এই জায়গাতে লেখা আছে ইউ হ্যাভ পাসড MBA ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, এইখানে ধরেন লেখা আছে যে ইন, ধরেন লেখা আছে 2020, মানে 2020 সালে আপনি MBA পাস করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এরকম সময় দেওয়া থাকতে পারে। অথবা বলা হলো যে ইন দিস ইয়ার, এখানে ধরেন লেখা আছে ইন দিস ইয়ার, ইন দিস ইয়ার, এই কথাটা লেখা থাকতে পারে। এরকম যদি ইন দিস ইয়ার কোন একটা সাল দেওয়া থাকে, আপনি কবে MBA পাস করছেন,
অথবা লেখা থাকতে পারে এখানে যে লাস্ট ইয়ার লেখা থাকতে পারে যে লাস্ট ইয়ার আপনি এমবিএ পাস করছেন, এরকম লেখা থাকতে পারে। মানে কোন পাস, শুধু এমবিএ কথা না, এখানে বিবিএ থাকতে পারে, বিএসসি থাকতে পারে, এমএসসি থাকতে পারে, তারপরে এইচএসসি থাকতে পারে, যে কোনো একটা আপনি কোন পাস করছেন সেটা এখানে দেওয়া থাকতে পারে। এবং এখানে এই সময়টাও দেওয়া থাকতে পারে যে কোন বছরে আপনি পাস করছেন। জন্ম তারিখটা আপনাকে হিসাব করে খুব ক্যালকুলেশন করে দিতে হবে। এটা অনেকেই ভুল করে, যার কারণে সিভিতে ভালো মার্ক আসে না। সেটা হচ্ছে জন্ম তারিখটা আপনি তখনই দিবেন, এই জন্ম তারিখে আপনার বয়স 16 বছর হতে হবে। এই জন্ম তারিখ অনুযায়ী আপনার এসএসসি পাস, এই যেখানে নিচে আমরা যে এসএসসি পাস দিয়েছি, এই এসএসসি পাসটা আপনার যে সালে পাস করবেন, এই যে দিয়েছি দেখেন 2013 সাল, আপনার এই জন্ম তারিখ থেকে এসএসসি পাসের সালটা হচ্ছে মানে 16 বছরের ডিফারেন্স হতে হবে। তাহলে এখন যদি আপনি হিসাব করবেন, দেখেন আমার কথা বুঝতে পারছেন কিনা জানি না, একটু ভালো করে শোনেন। ধরেন আমরা যদি বুঝে নিই যে এখানে প্রশ্নে কি বলা হয়েছে, ধরেন দিস ইয়ার আমরা ধরে নিলাম 2023 সালে, দিস ইয়ার বলতে 2023 সালে আমার এমবিএ পাস হয়েছে। তাহলে এমবিএ পাস করতে লাগে হচ্ছে 2 বছর। এখন ধরেন 2023 সাল, খুব একটা ভালো করে ক্যালকুলেশন করে নিই আমরা। এখন 2023 সাল, তাহলে 2023 সালে আমার এমবিএ পাস হয়েছে। তাহলে 2023 সাল থেকে আপনি 2 বছর বাদ দেন, 2 বছর বাদ দিলে হচ্ছে 2021 সাল। তো 2021 সালে তাহলে আমার বিবিএ পাস হয়েছে, মানে বিএ পাস হয়েছে। এবার 2021 সাল থেকে আপনি 4 বছর বাদ দেন, 4 বছর বাদ দিলে হচ্ছে 17 সাল। 17 সালে তাহলে আপনি এইচএসসি পাস করছেন। এই এইচএসসি থেকে আপনি আরো 2 বছর বাদ দেন, আরো 2 বছর বাদ দিলে হবে হচ্ছে 17 থেকে 2 বাদ দিলে হচ্ছে 15 সালে আপনার এসএসসি পাস। তাহলে 15 সালে যদি আপনার এসএসসি পাস হয়, তাহলে 15 থেকে এবার 16 বছর বাদ দেন, তাহলে হবে কত? 1999 সাল হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরেন এখানে মোটামুটি স্যার এমবিএ পাস করতে 25 বছর লাগে। হ্যাঁ 25 বছর। তাহলে আমরা এখানে ধরেন আমরা 1999 দিয়ে দিলাম যে আমার জন্ম, আমার 15 সালে যদি এসএসসি পাস হয় তাহলে এটা হবে 1999 সাল, আর আমাদের এসএসসি পাস হবে হচ্ছে 2015 সালে। এরপরে 2 বছর পরে যাই হবে হচ্ছে 15 আর 2 17 সাল। এরপরে হচ্ছে বিবিএ পাস হবে আর 4 বছর পরে, 17 আর 4 হচ্ছে 21 সাল, 2021 সাল। আর এমবিএ পাস হবে হচ্ছে 2023 সালে। বলেন এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছে কিনা, এই জন্ম তারিখটার ব্যাপারে? হ্যাঁ স্যার। জি স্যার ক্লিয়ার। এইটা কিন্তু হিসাব নিকাশ করে দিবেন, এইটা কিন্তু অনেকে ভুলভাল দিয়ে দেয়। আর একটা ব্যাপার হচ্ছে এরপরে ধর্ম দিবেন ইসলাম, তারপর যা যে অন্য ধর্মে থাকলে অন্য ধর্ম দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশ, ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায় ম্যারিড অথবা আনম্যারিড দুটোই ব্যবহার করা যাবে, ইচ্ছা আপনাদের। এইবার আসেন এই জায়গাতে সবাই এইটা মুখস্থ দিয়ে দেয়, এখানে ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ এরকম অনেকে মুখস্থ দিয়ে দেয়। এখন আপনি যে পোস্টের জন্য চাকরি করবেন, ধরেন খুব ভালো করে বুঝে নেবেন, ধরেন আপনি ইংলিশ টিচার হিসাবে আপনি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছেন, এখানে ধরেন পোস্টের জায়গায় লেখা আছে ইংলিশ টিচার। এখন যদি আপনি এখানে যে ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ এইগুলা ব্যবহার করেন, তাহলে আপনি কিন্তু ম্যানেজমেন্টের স্টুডেন্ট ইংলিশ টিচার হিসেবে চাকরি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসি কোনো ব্যাপার না, এসএসসি এইচএসসি আপনি হিউম্যানিটিজ, বিজনেস স্টাডিজ, সায়েন্স এগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু বিবিএ, এমবিএ বা এমএ এইগুলাতে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই দুইটা জিনিস খুব মনোযোগ সহকারে চিন্তা করে দিবেন। সেটা হচ্ছে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন, আপনার ওই রিলেটেড এই পদবিগুলো দিতে হবে। আর যদি দেখেন আপনার এমন একটা পোস্ট, যে পোস্টের চাকরির জন্য আপনার এইচএসসি পর্যন্ত পাস লাগবে, সেক্ষেত্রে আপনি এইচএসসি পর্যন্তই দিবেন। এখানে আপনি পোস্ট অনুযায়ী আপনি যে চাকরি করবেন সেই পোস্ট অনুযায়ী এখানে পোস্টে অনেক ইনফরমেশন দেওয়া থাকবে। ঠিক আছে, এই পোস্টের ইনফরমেশন অনুযায়ী আপনাকে এই অংশটা পূরণ করতে হবে, এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আপনাকে পূরণ করতে হবে। সেটা হচ্ছে একটু চিন্তা করে ভালো করে দিবেন। যখন হচ্ছে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনার এই দুইটা সাবজেক্ট আপনার ওই রিলেটেড হতে হবে। আপনি বাংলা টিচার, তাহলে মনে করেন আপনি বিএ ধরেন অনার্স করলেন, এখানে বিএ ইন অনার্স দিয়ে এখানে বাংলা দিলেন, এমএ ইন বাংলা। তারপরে যদি ইংরেজি টিচার হন তাহলে বিএ ইন ইংলিশ, তারপরে যে এমএ ইংলিশ। আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করেন, তাহলে আপনাকে এখানে দিতে হবে হচ্ছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটারের কোনো ট্রেনিং এর নাম দিতে পারলেন। আচ্ছা, এখন এই যে দুইটা এসএসসি আর এইচএসসি, এইটা কুমিল্লা দিয়ে আছেন, এখানে আপনারা যেটা চেষ্টা করবেন
আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার নিজের যে জেলাটা, আপনি এখানে যে ঠিকানাটা ব্যবহার করছেন, এই ঠিকানাটা আপনি যে বোর্ডের আন্ডারে, এটা কুমিল্লা দেখে আমরা কুমিল্লা বোর্ড দিয়েছি, ঠিক আছে। যদি ধরেন আপনি যশোর বোর্ডের আন্ডারে হন, মানে আপনার ঠিকানাটা যদি যশোর বোর্ডের আন্ডারে হয়, তারপরে রাজশাহী বোর্ডের আন্ডারে হয়, তাহলে আপনারা এখানে এই ঠিকানা অনুযায়ী আপনারা বোর্ডের নাম দিবেন। এই জায়গাতে রাজশাহী দিতে পারেন, যশোর দিতে পারেন, কুমিল্লা দিতে পারেন, এই জায়গাতে দিবেন। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এবার নিচে আসেন। নিচে হচ্ছে এক্সপিরিয়েন্স, একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। জাস্ট আপনি এটা দিতে পারেন যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 ইয়ার্স ইন এ, এই যে হচ্ছে প্রাইভেট ব্যাংক আছেন এখানে। আপনি যদি স্কুলে হয় তাহলে এখানে প্রাইভেট স্কুল দিবেন, যদি অন্য কোনো কোম্পানি হয় তাহলে দেখবেন প্রাইভেট কোম্পানি, ঠিক আছে, এরকম দিয়ে দিবেন। আমরা এখানে ব্যাংক, যেহেতু ব্যাংকের জন্য আমরা এখানে দিচ্ছি প্রাইভেট ব্যাংক। আপনি প্রতিষ্ঠান অনুযায়ী আপনি দিয়ে দেবেন যে কোনো একটা প্রাইভেট সেক্টরে, অথবা আপনি সব জায়গাতে এই ব্যাংকের পরিবর্তে আপনি একটা এই যে সেক্টর লিখতে পারেন। আমি একটু লিখে দিই আপনাকে, দেখলেন যে প্রাইভেট সেক্টর, হ্যাঁ, একটা প্রাইভেট সেক্টরে আপনি 2 বছর চাকরি করছেন। আপনি যদি সিদ্ধান্ত নিতে না পারেন যে এখানে ব্যাংক দেবো নাকি স্কুল দেবো নাকি কলেজ দেবো নাকি কোম্পানি নাম দিব, না পারলে আপনি জাস্ট এ প্রাইভেট সেক্টর, এই সেক্টরটা দিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে স্কিল। স্কিলটা জাস্ট মোটামুটি এটা ঠিক আছে। আই হ্যাভ ভাস্ট নলেজ অফ ড্রাইভিং, অপারেটিং কম্পিউটার, ফ্লুয়েন্ট স্পিকার অফ বাংলা অ্যান্ড ইংলিশ। স্কিল যে আছে এইটাই দিয়ে দিবেন, এটা সব ক্ষেত্রে ব্যবহার করা যায়। আচ্ছা, এরপরে রেফারেন্স দিবেন। রেফারেন্স হচ্ছে যে কোনো একটা মানুষের নাম দিবেন, এরপরে লিখবেন ম্যানেজিং ডিরেক্টর, এরপরে হচ্ছে ওই প্রতিষ্ঠান অনুযায়ী খেয়াল রাখবেন। আমরা যেহেতু একটা ব্যাংকে চাকরি করব, সেক্ষেত্রে আমরা এখানে ম্যানেজিং ডিরেক্টর দিয়েছি। আপনি যদি কোনো কলেজে চাকরি করেন তাহলে একটা অন্য কোনো কলেজের একটা প্রিন্সিপালের দিবেন, এখানে যে প্রিন্সিপাল সেই প্রতিষ্ঠানের নাম দিবেন। মেনলি কাজ হচ্ছে এখানে আপনি একটা নাম ব্যবহার করবেন, তারপরে উনি হচ্ছে কোন প্রতিষ্ঠানের প্রধান, সেই প্রতিষ্ঠানের পদবি দিবেন। যদি স্কুল হয় তাহলে লিখবেন হেডমাস্টার, যদি কলেজ হয় লিখবেন প্রিন্সিপাল, যদি কোনো কোম্পানি হয় তাহলে আপনি ম্যানেজিং ডিরেক্টর দিতে পারেন, অথবা হচ্ছে আপনি ইয়ে দিতে পারেন, জেনারেল ম্যানেজার দিতে পারেন, ঠিক আছে। তবে যদি যে কোনো কোম্পানির ক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টর দিলে সবচেয়ে বেটার হবে। আর যদি স্কুল কলেজ হয় সেক্ষেত্রে হেডমাস্টার, প্রিন্সিপাল এগুলো ব্যবহার করবেন। এরপরে উনি যে প্রতিষ্ঠানের মালিক বা ম্যানেজিং ডিরেক্টর সেই প্রতিষ্ঠানের নাম দিবেন এবং শুধু এই জেলার নামটা দিবেন, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যে কোনো একটা জেলার নাম। তবে সেক্ষেত্রে আপনার ঢাকা ব্যবহার করাটা বেটার যদি কোনো কোম্পানি হয়। আর যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে আপনি জেলার নাম ব্যবহার করতে পারবেন। ঠিক একই রকম ভাবে আরেকজনের নাম ব্যবহার করবেন, তারপরে উনার পদবিটা ব্যবহার করবেন, আর হচ্ছে আরেকটা ওই যে ওই প্রতিষ্ঠানের প্রধান, প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।